আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, শ্রদ্ধায় স্মরণ। অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ, প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, মির্জা ফখরুল। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, আসিফ নজরুল। আওয়ামী লীগ হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ। মার্চে পাইপলাইনে চট্টগ্রাম থেকে তেল আসবে ঢাকায়। মালয়েশিয়া থেকে দেশে ফেরার অপেক্ষায় ৩১,০০০ বাংলাদেশি। সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার। ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড। ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর। তাইওয়ান প্রণালীতে মার্কিন গুপ্তচর বিমানের আনাগোনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতা যুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে সাধারণ মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে আসছেন। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দল ও অঙ্গ সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। শনিবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। সকাল ৭টা ৫ মিনিটে বুদ্ধিজীবীদের প্রতি সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর একটি দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। ১৪ ডিসেম্বর, আজ শনিবার, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। শনিবার সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় আশাবাদী। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছে। আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। তিনি বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আজ শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আমাদের তরুণরা, ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। তিনি আরো বলেন, ১৯৭১ সালে বহু মানুষ ও বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতা এবং একটা দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হতে বসেছিল। আজও কোনোভাবেই যেন সে ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার ৭১-এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ। আজ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭১-এ যেভাবে শহীদ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আপনারা দেখেছেন কিভাবে আমাদের শীর্ষ ছাত্র নেতাদের ধরে নিয়ে গিয়েছিল। সারা দেশে জেঁকে বসেছে শীত, জবুথবু হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে ঢাকার বাইরে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গতকাল শুক্রবার সকালে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছিল ৮ ডিগ্রির ঘরে, যা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহ নাগাদ শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা কমে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও আশঙ্কা করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এছাড়া তবে গত বছরের মতো এবার ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ১৯ ডিসেম্বরের পর চলমান শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এই সময়ের মধ্যে রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ হানা না দিলেও তাপমাত্রা নেমে আসতে পারে ১০ ডিগ্রির ঘরে। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনে নেওয়া প্রকল্পের কাজ চলতি মাসেই শেষ হচ্ছে। ইতোমধ্যে ২৫০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। আগামী মার্চে নতুন এই পাইপলাইন দিয়ে তেল পরিবহনের পরিকল্পনা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। পাইপে পরিবহন শুরু হলে প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে। বিপিসির কর্মকর্তারা বলছেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে জ্বালানি তেল পরিবহন খরচ কমবে, নির্বিঘ্ন হবে সরবরাহ ব্যবস্থাও, পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। পাইপলাইনের মাধ্যমে বছরে সরবরাহ করা হবে ২৭ লাখ টন ডিজেল। বর্তমানে ২১.৪০ লাখ টনের চাহিদা রয়েছে। মালয়েশিয়ার অভিবাসী পুনর্বাসন কর্মসূচির অধীনে দেশে ফেরার জন্য নিবন্ধিত ৩১,০৪১ জন বাংলাদেশি এখন দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ১ মার্চ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুনর্বাসন কর্মসূচিতে মোট ২০,৬৬,৬০০ জন অবৈধ অভিবাসী নিবন্ধিত হয়েছে, যার মধ্যে অনথিভুক্ত বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম অংশ হিসেবে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। দেশটির হারিয়ান মেট্রো ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই কর্মসূচিতে নিবন্ধিতদের মধ্যে ৩১,০৪১ জন বাংলাদেশি রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাত 10:45টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভারতকে দেয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভারেট নেশন বা তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। খবর দা ওয়ারের। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ নিয়েই হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন। শুক্রবার কাতারের আল জাজিরা এবং স্কাই নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, খেরসন, দানেতস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিক এবং জাপোরিজিয়া থেকে অবশ্যই ইউক্রেন বাহিনীকে সরে যেতে হবে। রুশ নেতা আরও বলেন, যত তাড়াতাড়ি কিয়েভ এসব অঞ্চল থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিবে, তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে। তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমানের আনাগোনা লক্ষ্য করা গেছে। শুক্রবার এমন একটি বিমান প্রণালী জুড়ে উড়তে দেখা যায়। এ সময় সতর্ক হয়ে ওঠে স্থানীয় বাহিনী। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, তাইপেই এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছে। বলেছে, শুক্রবার একটি মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমান তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন P-8 বিমানটি দক্ষিণ থেকে উত্তর হয়ে প্রণালী অতিক্রম করে। মন্ত্রণালয় এক্স বার্তায় বলেছে, ওই সময় তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রেখে পাশের সমুদ্র এবং আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।